হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ চ্যানেল। রাইট ফ্রম ভার্বের এত এত নিয়ম মুখস্থ করে তোমার মাথা খারাপ অবস্থা? ইফ ইয়েস, ডোন্ট ওয়ারি। আজকের ক্লাসে আমরা কোনো নিয়ম মুখস্থ করা ছাড়া কিভাবে লজিক এবং টেকনিক দিয়ে রাইট ফ্রম ভার্ব সমাধান করা যায় তাই শিখব। লেট মি রিপিট দ্যাট ফর ক্ল্যারিটি। আজকের ক্লাসে রাইট ফ্রম ভার্বের আমরা এমন কিছু হ্যাকস শিখব যেগুলো শিখলে তোমাকে যে কোনো এক্সামে 100% মার্কস এনে দিবে। তা শিখার আগে তোমাকে ভার্বের কিছু ফ্যাক্ট আছে, কিছু রূপ আছে, সেগুলো সম্পর্কে কি একটু ধারণা থাকতে হবে। চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি। আমরা শুধুমাত্র 1 মিনিট একটু বলে নেই যে ভার্বের কি কি রূপ হইতে পারে। আমরা দেখব এই ক্লাসটার মধ্যে আমরা দেখব ভার্বের রূপ হতে পারে ভার্ব 1। ভার্ব 1 মানে হচ্ছে স্যার প্রেজেন্ট ফর্ম। আমরা যেটা বলি যে ভার্বটা কি প্রেজেন্ট ফর্মে আছে, দ্যাট মিন্স কি ভার্ব 1 রূপ। অথবা এই ভার্ব 1 এর আরেকটা নাম হচ্ছে ভার্বের বেস ফর্ম। আমরা এটাকে ভার্বের কি বলি, বেস ফর্মও বলি। এবং আরো ভার্বের রূপের মধ্যে আরেকটা রূপ হচ্ছে ভার্ব 2। এই টুটারে আমরা কি বলি, ভার্বের পাস্ট ফর্ম। এইগুলো আমরা সবগুলোই কি ইন ডিটেলস আলোচনা করব। এবং ভার্বের আরো রূপ হতে পারে ভার্ব প্লাস আইএনজি। এটাকে স্যার আমরা এই ভার্ব প্লাস আইএনজি কে আমরা বলি কি জিরান্ড বলতে পারি, প্রেজেন্ট পার্টিসিপল বলতে পারি। ওকে, আচ্ছা। এবং ভার্বের স্যার আরো রূপ হতে পারে, সেটা কি ভার্বের 3। ভার্ব 3 মানে কি স্যার? ভার্ব 3 মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল রূপ, ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ। এবং স্যার আরো হতে পারে ভার্বের ইনফিনিটিভ রূপ। ইনফিনিটিভ বলতে আমরা কি বুঝি স্যার? 2 প্লাস ভার্ব 1, 2 প্লাস ভার্ব 1। স্যার তুমি যদি এই নিয়মগুলো জানো, কি কি নিয়ম, কখন ভার্ব 1 হবে অথবা ভার্বের বেস ফর্ম কখন হবে, কখন ভার্ব 2 হবে, এবং কখন ভার্বের সাথে আইএনজি হবে, এবং কখন ভার্বের 3 নাম্বার ফর্ম হবে, এবং কখন 2 প্লাস ভার্ব 1 হবে, তুমি যদি এইগুলো জানো তাহলে কি তুমি আর কখনো রাইট ফর্ম ভার্ব কি ভুল করবে না। এই ক্লাস শুরু করার আগে তোমরা দেখছো যে আমি প্রথমেই বোর্ডের মধ্যে একটা বাক্য লিখে রাখছি। কি বাক্য স্যার? যে গোল্ডেন রুল নামে। কি, যে কোনো প্যাসেজ বা সেন্টেন্স সমাধান করার আগে সবচেয়ে বড় সিক্রেটটি হলো পুরো গল্পটা পড়া এবং সময়টা ধরা। স্যার সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, কেউ যদি এই লাইন দুটোর মানে বোঝে তাহলে রাইট ফর্ম ভার্বের যে কোনো প্রশ্নের মধ্যে সে 50% অ্যান্সার এমনিতেই পারবে। কিভাবে স্যার? চলো এই লাইনটা আমরা একটু ভালো করে বুঝি। আমরা যদি বলি স্যার এই লাইনটার আরেকটা মিনস আছে। কি বলছে স্যার? প্যাসেজটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে ম্যাক্সিমাম অ্যান্সার হবে ভার্ব 1 এ। এবং সেম ভাবে তুমি তো প্যাসেজটি প্রথমেই পড়বা, প্যাসেজটি যদি পাস্ট টেন্সে থাকে, কোন টেন্সে স্যার? পাস্ট টেন্সে থাকে, তাহলে ম্যাক্সিমাম অ্যান্সার হবে, ম্যাক্সিমাম অ্যান্সার হবে ভার্ব 2 এ। আই হোপ এই দুটা লাইনের কথা বুঝছো তুমি। কি বলছি আমি? যে প্যাসেজটা যখন তুমি পড়বা, এই প্যাসেজের যদি গল্পটাই হয় বা গল্পটা লেখা থাকে বর্তমান সময় সাপেক্ষ কোনো কিছু নিয়ে, তখন আমাদের ম্যাক্সিমাম অ্যান্সার হবে ভার্ব 1। এবং যদি ওই প্যাসেজটা কোনো অতীতকালের কোনো গল্প তুলে ধরে, কোনো রাজা বাদশার গল্প তুলে ধরে, তখন আমার ওই প্যাসেজের ম্যাক্সিমাম অ্যান্সার হবে ভার্ব 2। ইজি তো? সোজা না? সোজা। একদা এক রাজা ছিল, এরপরে কি একদা এক রাখাল ছিল। এগুলা কি পাস্টের ঘটনা, আমরা সবাই কি বুঝি এবং কি জানি। আচ্ছা দেখো, আমি যে এই দুটা কথা লিখলাম, এই দুটা কথা থেকে আমরা দুটা রুলস বানাতে পারি। কেমন রুলস স্যার? আপনি তো বলছেন কোনো রুলস দিবেন না। রুলস না, এই দুটা কথারই কি আমরা একটু মানে এক্সটেন্ড করতে পারি, বড় বানাতে পারি। কিভাবে স্যার? স্যার এখন কথা হচ্ছে যে স্যার আমি কিভাবে বুঝবো যেটা কি প্রেজেন্ট টেন্সে আছে, আমি কিভাবে বুঝবো এটা কি পাস্ট টেন্সে আছে? সেন্টেন্সের মধ্যে কিছু ওয়ার্ড আছে, যে ওয়ার্ডগুলো আমরা দেখলেই বুঝতে পারি এই সেন্টেন্সটা বা এই প্যাসেজটা পাস্ট টেন্সে আছে
অথবা কি এই সেন্টেন্স অথবা প্যাসেজটি প্রেজেন্ট টেন্সে আছে। তার কিভাবে এইগুলাই কি একটু দেখে নাও কিভাবে। যদি আমরা এইগুলারে রুল 1 এবং রুল 2 ধরি। রুল 1 কি স্যার? রুল 1 হচ্ছে যদি কোনো নির্দিষ্ট সময়ের উল্লেখ না থাকে, যদি কোনো নির্দিষ্ট সময়ের উল্লেখ না থাকে। কেমন স্যার? যদি কোনো নির্দিষ্ট সময়ের উল্লেখ না থাকে, মানে তুমি বুঝতেছো না যে এটা কি কোন সময়রে বুঝাইতেছে, প্রেজেন্ট টাইম রে বুঝাইতেছে নাকি কি পাস্ট টাইম রে বুঝাইতেছে। তখন তুমি কি করবা? তখন ওই তুমি খুঁজবা ওই সেন্টেন্সের মধ্যে কিছু কিওয়ার্ড আছে। যদি কোনো নির্দিষ্ট সময়ের উল্লেখ না থাকে তাহলে নিম্নের কিওয়ার্ড গুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। স্যার কিওয়ার্ড গুলা কি কি? এক নম্বরে হচ্ছে, খুব ভালো করে, এক নম্বরে হচ্ছে অফেন। আবার এটারে সবাই অফটেন করো না, এটা হচ্ছে অফেন। এরপরে ইউজুয়ালি, এরপরে রিয়ারলি, এরপরে জেনারেলি, এরপরে অলওয়েজ, এরপরে রেগুলারলি, এরপরে ডেইলি, এরপরে ইভেনচুয়ালি, এখানে লিখি ইভেনচুয়ালি, এন্ড দেন নর্মালি, এন্ড দেন অকেশনালি। তোমরা হয়তো ভাবতেছো স্যার এইগুলা কিভাবে মুখস্থ করব, বা আমার দ্বারা তো সম্ভব না। তোমরা একটা ট্রিক্স শিখায় দেয়, এইগুলা তোমার এমনিতেই মুখস্থ থাকবো। তুমি শুধু তোমার মাথার মধ্যে ইমাজিনেশন করবা আওয়ার গার্ডেন, শুধু তুমি এইটা মনে রাখবা আওয়ার গার্ডেন। স্যার এইটার দ্বারা আমি কিভাবে শিখবো? আওয়ার গার্ডেন দ্বারা তুমি এবার মনে রাখতে পারবা ও ফর অফেন, ইউ ফর ইউজুয়ালি, আর ফর রিয়ালি, জি ফর জেনারেলি, এ ফর অলওয়েজ, আর ফর রেগুলারলি, ডি ফর ডেইলি, ই ফর ইভেনচুয়ালি এবং এন ফর নর্মালি, আবার ও ফর অকেশনালি। তুমি যদি স্যার সেন্টেন্সের মধ্যে কোথাও এই ওয়ার্ডগুলা, এই কিওয়ার্ডগুলা দেখো, তো তুমি নিশ্চিত 100% শিওর থাও তুমি ওই সেন্টেন্সের মধ্যে যে ভার্বটা আছে সেই ভার্বটা কি প্রেজেন্ট ফর্মেই হবে, ভার্ব অনেই হবে ভাইয়া। কথা কি ক্লিয়ার? আচ্ছা, এখন যদি আমরা দুটো এক্সাম্পল দেখি তাহলেই কি হয়ে গেল। আমরা বলতে পারি যে কামাল অলওয়েজ, এখানে মনে করো ভার্বটা দিলাম, কামাল অলওয়েজ ডু দা ওয়ার্ক। কামাল অলওয়েজ ডু দা ওয়ার্ক, কামাল সবসময় কি কাজটি করে। তাহলে কি হবে? এখানে কি ডই হবে? না, এখানে কি হবে? এখানে হবে ডাস, DOES, ডাস। আচ্ছা, কিভাবে হচ্ছে আমরা একটু পরে বুঝি, আমরা নোট লিখব। এবং আমরা যদি আরেকটা সেন্টেন্স লিখি, আমরা লিখতে পারি যে ইউ
অফেন ড্যাশ, এরপরে ভার্বটা নিলাম আমরা ওবি, ইউ অফেন ওবি ইউ টিচার, ইউ অফেন ওবি ইউ টিচার। তাহলে কি হবে, ইউ অফেন ওবি ইউ টিচার। তখন আমরা এখানে কি আছে, যেহেতু আমরা এই যে দেখো দেখো কামাল অলওয়েজ, অলওয়েজ আছে এই জন্য কি ডাস বসাইছি, ডু আছে ডাস বসাইছি। ডাস কি জন্য বসাইছি, আমরা তো জানি যে সেন্টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস কি করতে হয় স্যার, যোগ করতে হয়। এটা আমরা সবাই জানি না, জানি। আবার বলছে ইউ অফেন, আমরা জানি ইউ কি স্যার থার্ড পারসন, না স্যার থার্ড পারসন না, ইউ হচ্ছে সেকেন্ড পারসন। ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন হলে আমরা ভার্ব যা আছে তাই কি ভার্ব ওয়ানেই শুধু বসায় রাখবো। তাহলে ওবি আছে, আমরা কি বসাবো, ওবি বসাবো, ইউ অফেন ওবি ইউ টিচার। ঠিক আছে, তুমি প্রায় কি তোমার তোমার শিক্ষককে সম্মান করো, কথা কি স্যার ক্লিয়ার? আচ্ছা ক্লিয়ার। আচ্ছা আমরা নোটটা একটু লিখা দেই, এটা তোমরা অনেকেই সবসময় ভুল করো এই জায়গাতেই, যে কি স্যার যদি সাবজেক্ট সিঙ্গুলার থার্ড পারসন হয়, সাবজেক্ট যদি সিঙ্গুলার থার্ড পারসন হয়, থার্ড পারসন হয় তাহলে ভার্বের শেষে, তাহলে ভার্বের শেষে এস অথবা ইএস যোগ করতে হয়, যোগ করতে হয়। দেখো এই কিওয়ার্ড গুলা থাকলে কি তোমার ভার্ব ওয়ান হবে, এটা তো ফাইনাল নিশ্চিত। এবং তুমি অবশ্যই মনে রাখবা সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বাই এস আমি কি করব, যোগ করব। আই হোপ আমাদের যে প্রথম রুলটা রয়েছে এটা সবাই বুঝবা। এবং তোমাদের জন্য আমি আরেকটু বলে নেই যে ফার্স্ট পারসন এই রুলের সাথে তুমি নোট দিয়ে আরো দুটা লাইন লিখতে পারো। দুটা লাইন হচ্ছে এমন যে সায়েন্টিফিক ফ্যাক্ট, সায়েন্টিফিক ফ্যাক্ট এবং ইউনিভার্সাল ট্রুথ। এই সময়ও আমরা কি মানে এই রকম সেন্টেন্স আসলেও আমরা ভার্ব ওয়ান মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রাখবো। কি স্যার আমি কি বলছি দুইটা, আচ্ছা এইখানে লিখি, দুইটা হচ্ছে একটা কি সায়েন্টিফিক, সায়েন্টিফিক ফ্যাক্ট, আরেকটা কি এন্ড। আচ্ছা এখানে এন্ড দেই, এন্ড কি স্যার ইউনিভার্সাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ। এই দুই ক্ষেত্রেও কি আমরা এই ভার্ব ওয়ানেই বসাবো। আই হোপ আজকের এই প্রথম রুলটা তোমার কাছে সহজ লাগছে এবং কি তোমাদের মাথায় অনেক দিন থাকবে। তার মানে এই নিম্মুক্ত এই কিওয়ার্ড গুলো থাকলে এবং সায়েন্টিফিক ফ্যাক্ট এবং ইউনিভার্সাল ট্রুথ যদি আমরা সেন্টেন্সের কোথাও দেখি তাহলেই আমরা নির্দ্বিধায় ভার্ব ওয়ান বসাতে পারি। আই হোপ এই রুলের মধ্যে তোমরা আর ভুল করবা না। রুল ওয়ানে আমরা দেখলাম যে কখন কখন আমরা ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বসাবো, মানে অর্থাৎ ভার্ব ওয়ান বসাবো। এখন আমরা দেখব রুল টু, কখন আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স বসাবো, ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্স বসাবো। আচ্ছা মনে রাখবা স্যার, একটু মুছে দেই, মনে রাখবা যদি অতীত নির্দেশক শব্দ সেন্টেন্সে কি স্যার, সেন্টেন্স এ অতীত নির্দেশক শব্দ, অতীত নির্দেশক শব্দ থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, অর্থাৎ তোমার ভার্বের টু ফ্রম হবে। আচ্ছা সেন্টেন্সে অতীত নির্দেশক শব্দ থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ ভার্ব টু হয়। এখন কথা হচ্ছে স্যার, স্যার ভার্ব টু হবে অতীত নির্দেশক শব্দ কোনগুলো, অতীত নির্দেশক শব্দ কোনগুলো? আমরা তো অলওয়েজ জানি স্যার অতীত নির্দেশক শব্দ কোনগুলো। অতীত বলতে কি বোঝায়,
গতকাল, 5 বছর আগে, 10 বছর আগে, তাই তো? আচ্ছা, এইগুলারে বলে অতীত নির্দেশক শব্দ। তো অতীত নির্দেশক শব্দ কি কি আমরা স্যার জানি? অতীত নির্দেশক শব্দ হচ্ছে ইয়েস্টারডে, গতকাল। এরপরে কি? এরপরে আমরা জানি অ্যাগো, একদা, অথবা কি লং অ্যাগো, লং অ্যাগো। অথবা আমরা অতীত নির্দেশক শব্দ আর কি আছে? ওয়ান্স, আরো আছে ওয়ান্স ইউ পন বা আপন, ঠিক আছে, ওয়ান্স আপন। এরপরে আমরা আরো জানি লং সিন্স, আমরা কি জানি? লং সিন্স। এরপরে আছে লাস্ট দিয়া, লাস্ট দিয়া কিছু অতীত নির্দেশক শব্দ আছে। কি কি স্যার? লাস্ট নাইট, অথবা কি লাস্ট মান্থ, অথবা লাস্ট ইয়ার। এগুলা কি স্যার? এগুলো হচ্ছে অতীত নির্দেশক শব্দ। সেন্টেন্সের মধ্যে ফার্স্টে হইতে পারে, মাঝেও হতে পারে, অথবা কি লাস্টেও থাকতে পারে। যদি সেন্টেন্সের মাঝে এই অতীত নির্দেশক শব্দগুলো থাকে, তাহলে আমরা চোখ বন্ধ করে কি ভার্ব টু বসায় দিব। স্যার কথা কি ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা এক্সাম্পল দেখি। আমরা কিছু কি দেখি স্যার? এক্সাম্পল দেখি। এক্সাম্পল যদি স্যার আমি যদি তোমাদেরকে দেখাই, তাহলে কি হবে? এক্সাম্পল হবে, মনে করো আমি লিখলাম উই ড্যাশ গো ভার্ব, মনে করো উই গো টু সিনেমা হল লাস্ট নাইট। বলছে উই গো টু সিনেমা হল লাস্ট নাইট, আমরা গত রাতে কি সিনেমা হলে গিয়েছিলাম। তাহলে কি হবে স্যার? যেহেতু এখানে লাস্ট নাইট আছে, কি স্যার আছে? লাস্ট নাইট। দ্যাট মিন্স আমার ভার্বের কয় নাম্বার ফর্ম হবে? 2 নাম্বার ফর্ম হবে। তাহলে উই গো এর পাস্ট ফর্ম হচ্ছে আমরা কি জানি? উই ওয়ান্ট, উই ওয়ান্ট, উই ওয়ান্ট টু সিনেমা হল লাস্ট নাইট, আমরা গত রাতে কি সিনেমা হলে গিয়েছিলাম। এরপর যদি আমি স্যার আবার বলি, আরেকটা যদি আমরা এক্সাম্পল দেই, আমরা বলতে পারি once upon there, এইখানে মনে করো ভার্ব হিসেবে আমরা নিলাম লিভ, লিভ এ মাইটি কিং, STY, মাইটি কিং। বলছে once upon there lived a mighty king, একদা এক কি শক্তিশালী রাজা ছিল। তাহলে আমরা যেহেতু এই সেন্টেন্সে কি আছে? once upon আছে, দ্যাট মিন্স কি once upon কি অতীত নির্দেশক শব্দ। তার মানে ভার্বের কয় নাম্বার ফর্ম হবে? ভার্বের 2 নাম্বার ফর্ম হবে। লিভের 2 নাম্বার পাস্ট ফর্ম হচ্ছে লিভড। once upon there lived a mighty king, একদা এক শক্তিশালী রাজা ছিল। আই হোপ আমরা এইগুলো দেখলেই কি বুঝতে পারবো যে এখানে তো আমার ভার্বের কি 2 নাম্বার ফর্ম হবে। আই হোপ সবাই কি 2 নাম্বার রুলটাও বুঝছো। যদি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ ভার্ব 1 এবং পাস্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ ভার্ব 2 কখন হয়, এই দুটা রুল যদি আমরা ভালো করে বুঝে থাকি, তাহলে তোমরা এখন একটা এক্সাম দাও। আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি, তোমরা কি কমেন্টে ওইগুলোর কি ওই দুটার অ্যান্সার তোমরা লিখবা। কি স্যার? মনে করো আমি লিখলাম মাই ফ্রেন্ড নর্মালি ড্যাশ ড্রাইভ এ কার বাট ইয়েস্টারডে হি, এইখানে মনে করো একটা ভার্ব হিসেবে নিলাম রাইট। নর্মালি my friend normally drive a car but yesterday he ride a bike। আচ্ছা,
কমেন্টে জানাও যদি তোমরা রুল 1 এবং রুল 2 বুঝো। আই হোপ তোমরা এই এক্সাম্পলটাও কি খুব সুন্দরভাবে সলভ করতে পারবা। কমেন্টে আমাকে জানাও। লেকচারের এই পর্যায়ে আমরা এখন আলোচনা করব জিরান্ড প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি নিয়ে। এটা স্যার খুব 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 বেশি ইম্পর্টেন্ট। এটা তোমার যে এক্সাম আছে, যে কোনো এক্সাম, তোমার যে এক্সাম আছে এই এক্সামের মধ্যে মিনিমাম 2 থেকে 3টা এই জিরান্ড অথবা প্রেজেন্ট পার্টিসিপল অথবা তুমি বলতে পারো ভার্ব প্লাস আইএনজি এইটা আসবে। সো আমরা এই ভার্ব প্লাস আইএনজি অথবা প্রেজেন্ট পার্টিসিপল কখন কখন হয় সেটার কিছু শর্ত পড়বো। আমরা কয়েকটা শর্ত বলবো, ইনশাআল্লাহ এই শর্তগুলা থেকেই তোমার এক্সামে আসবে। দেখো আমরা স্যার শর্তগুলো কি শুরু করি। 1 নাম্বার শর্ত, শর্ত নাম্বার 1। আচ্ছা, একটু কালারিং কলম দিয়ে লিখি। শর্ত নাম্বার 1, 1 নাম্বার শর্ত, সেন্টেন্সের শুরুতেই সেন্টেন্স এর শুরুতেই শূন্যস্থান অথবা আমরা অনেকেই বলি কি ড্যাশ। সেন্টেন্সের শুরুতে শূন্যস্থান অথবা ড্যাশ থাকলে ভার্ব প্লাস আইএনজি হয়। এটা হচ্ছে প্রথম শর্ত। কি বলছে স্যার? সেন্টেন্সের শুরুতেই তুমি যদি দেখো সেন্টেন্সের শুরুতেই ড্যাশ অথবা শূন্যস্থান রয়েছে তখন তুমি কি ভার্ব প্লাস আইএনজি বসায় দিবা। তখন ওই ভার্বটাই কি সাবজেক্ট হিসেবে কি কাজ করে। স্যার এক্সাম্পল, এক্সাম্পল হচ্ছে স্যার মনে রাখবা, মনে করো এক্সাম্পল ড্যাশ, এই যে শুরুতেই ড্যাশ, ড্যাশ স্মোক, স্মোক harmful to health। বলছে স্মোক ইজ এ হার্মফুল টু হেলথ। আচ্ছা, স্মোক ইজ হার্মফুল, স্মোক ইজ হার্মফুল টু হেলথ। তখন আমরা কি সেন্টেন্সের শুরুতেই কি আছে ড্যাশ আছে এবং কি ভার্ব দ্বারা কি সেন্টেন্সটা শুরু হচ্ছে। তার মানে আমি সিম্পলি কি বসায় দিব, স্মোক আছে, আমি শুধু স্মোকিং বসায় দিব। কি হবে আমার স্যার অ্যান্সার? স্মোকিং। স্মোকিং ইজ হার্মফুল টু হেলথ, স্মোকিং ইজ হার্মফুল টু হেলথ। আমরা যদি স্যার আরেকটা বলি, আরেকটা এক্সাম্পল দেই, আমরা মনে করো ড্যাশ শুরুতেই ড্যাশ থাকবে, ড্যাশ ওয়াক, ওয়াক মানে আমরা জানি হাঁটা, ওয়াক ইজ এ গুড এক্সারসাইজ, গুড এক্সারসাইজ, ওয়াক ইজ এ গুড এক্সারসাইজ মানে কি হাঁটা ভালো ব্যায়াম। তখন শুরুতেই কি ড্যাশ, তার মানে আমরা কি বসাবো ভার্বের সাথে, শুধু এই ভার্বের সাথে কি বসায় দিব, আইএনজি বসায় দিব। ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, হাঁটা কি একটা ভালো ব্যায়াম। আই হোপ প্রথম শর্তের মধ্যে কোনো ঝামেলা নাই, বুঝছো। যদি আমরা 2 নাম্বার শর্তটা স্যার দেখি, 2 নাম্বার শর্ত দেখো স্যার, 2 নাম্বার শর্ত কি বলছে, শর্ত নাম্বার 2। 2 নাম্বার শর্ত বলছে আমরা স্যার সবাই অলরেডি প্রিপোজিশন চিনি। প্রিপোজিশন কি স্যার? প্রিপোজিশন চিনি। মনে রাখবা 2 নাম্বার শর্তটা হইছে প্রিপোজিশন। কি কি আছে স্যার? মনে করো প্রিপোজিশন আছে ইন, এরপরে কি আছে অন, এরপরে উইথ, এরপরে বাই, এরপরে কি উইদাউট, এরপরে আছে ইনটু, আন্ডার, আফটার, এরপরে বিফোর। স্যার অনেক আছে, অনেক প্রিপোজিশন কি অনেক আছে। মনে রাখবা স্যার প্রিপোজিশন এর পর ভার্ব আসলে, ভার্ব আসলে ওই ভার্বের সাথে স্যার আমরা ভার্ব প্লাস আইএনজি বসিয়ে দিই। প্রিপোজিশনের পর ভার্ব আসলে ভার্ব প্লাস আইএনজি হবে, সিম্পল। এটা হচ্ছে আমাদের শর্ত নাম্বার 2। কি শর্ত স্যার? যে প্রিপোজিশন, আমরা প্রিপোজিশন সবাই চিনি, প্রিপোজিশনের পরে যদি ভার্ব আসে তাহলে ভার্ব প্লাস আইএনজি হবে।
স্যার এক্সাম্পল দেন, অবশ্যই এক্সাম্পল দিব, এক্সাম্পল না দিলে তো তুমি ফিল করতে পারবা না ব্যাপারটা। যদি স্যার আমি একটা এক্সাম্পল দেই, মনে করো আমি লিখলাম যে হি ক্যান নট পাস ইন দ্য এক্সাম উইদাউট ড্যাশ স্টাডি। হি ক্যান নট পাস ইন দ্য এক্সাম উইদাউট ড্যাশ স্টাডি। তার মানে কি, এই যে উইদাউট, উইদাউট কি একটা প্রিপোজিশন, উইদাউটের পর কি বার পাশে, তখন আমরা কি বলবো যে হি ক্যান নট পাস ইন দ্য এক্সাম উইদাউট, প্রিপোজিশনের পরে কি হয়, ভার্বের সাথে আইএনজি হয়, তাহলে উইদাউট স্টাডিং, STUDING, স্টাডিং। হি ক্যান নট পাস ইন দ্য এক্সাম উইদাউট স্টাডিং। আমরা যদি স্যার আরেকটা এক্সাম্পল লিখি, আমরা যদি আরেকটা এক্সাম্পল লিখি, তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি, আমরা লিখতে পারি he became successful, he became successful by dash, এখানে লিখলাম work hard, সে পরিশ্রমের মাধ্যমে কি সফল হতে পারে, তাই তো। তাহলে আমরা কি লিখবো, হি বিকেম সাকসেসফুল। এই যে দেখো বাই, বাইটা কি স্যার প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কি হয়, ভার্বের সাথে আইএনজি হয়, তাহলে বাই আমরা কি লিখতে পারি, ওয়ার্কিং। হি বিকেম সাকসেসফুল বাই ওয়ার্কিং হার্ড। বুঝছো? আই হোপ তোমরা এই 2 নাম্বার শর্তটাও তোমার কাছে একটুও কঠিন লাগে নাই। আমরা যদি স্যার সেম ভাবে 3 নাম্বার শর্ত দেখি, এই 3 নাম্বার শর্তটা যদি দেখি আমরা, দেখো 3 নাম্বার শর্ত, এই 3 নাম্বার শর্ত লিখার আগে আমি তোমাদেরকে একটা কথা বলি, এই 3 নাম্বার শর্তটা এত 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 বেশি ইম্পর্টেন্ট যা বলার বাইরে। এই 3 নাম্বার শর্তটা শুধুমাত্র যে তোমার এক্সামেই আসবে এমন নয়, তুমি পড়াশোনা শেষ করে যখন কোনো চাকরির ইন্টারভিউ দিতে যাইবা, সেইখানেও যদি রাইট ফ্রম বার্ব থেকে কোশ্চেন করে, তাহলেও এই 3 নাম্বার শর্তটা ওইখানে থাকতে পারে। 3 নাম্বার শর্তটা এত এত বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। আচ্ছা, 3 নাম্বার শর্তটার মধ্যে আমি এক্সট্রা কি স্টার দিয়ে রাখলাম। মনে রাখবা স্যার, নরমালি আমরা টু এর পরে ভার্ব আসলে ভার্ব ওয়ান হয়, মানে ভার্বের ইনফিনিটিভ হয়। টু এর পরে নরমালি ভার্ব আসলে ভার্ব ওয়ান হয়। কিন্তু স্যার কিছু টু যুক্ত ফ্রেজ আছে, কিছু ফ্রেজ আছে, ওই ফ্রেজগুলোর পরে অলওয়েজ ভার্ব প্লাস আইএনজি হয়। স্যার তাহলে কি আমরা বলতে পারি, নিম্মুক্ত ফ্রেজগুলোর পরে, নিম্মুক্ত ফ্রেজ, ফ্রেজগুলির পরে ভার্ব প্লাস আইএনজি বসে। স্যার এখন সবচেয়ে বড় কোশ্চেন যে স্যার ফ্রেজগুলো কি কি, ফ্রেজগুলো কি কি, ফ্রেজগুলো হচ্ছে স্যার এক নম্বরে উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু, এরপরে মনে রাখবা লুক ফরওয়ার্ড টু, এরপরে মনে রাখবা ইউজ টু, মনে রাখবা গেট ইউজ টু, গেট ইউজ টু, মনে রাখবা ফিল লাইক, ফিল লাইক, মনে রাখবা আর কি আছে, ক্যান নট হেল্প, এরপরে আছে কুড নট হেল্প, এরপরে আছে উড ইউ মাইন্ড, এবং আছে অ্যাডিক্টেড টু, অ্যাডিক্টেড টু। এইগুলো স্যার আমি 3 নাম্বার রুলটা কি বলছিলাম, যে নিম্মুক্ত ফ্রেজগুলির পরে বা প্লাস আইএনজি হয়। স্যার ফ্রেজগুলো কি কি, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ইউজ টু, গেট ইউজ টু, ফিল লাইক, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উড ইউ মাইন্ড, অ্যাডিক্টেড টু।
এই ফ্রেজগুলোর পরে স্যার অলওয়েজ বার প্লাস আইএনজি হয়। এই ফ্রেজগুলো দেখলে, ভার্বের আগে এই ফ্রেজগুলো দেখলে তুমি চোখ বন্ধ করে ওই ভার্বের সাথে আইএনজি বসায় দিবা, তোমার অ্যান্সার হবে 100%। স্যার কিছু এক্সাম্পল দেন। অবশ্যই এক্সাম্পল দিব। এক্সাম্পল স্যার কি? এক্সাম্পল কি দেওয়া যায়? আমি লিখলাম যে হি addicted to use mobile phone তাহলে এটার অ্যান্সার কি হবে? আমরা জানি স্যার কি অ্যাডিক্টেড টু এরপরে কি হয়? ভার্ব প্লাস আইএনজি হয়। তাহলে হবে হি অ্যাডিক্টেড টু ইউজিং, কি হবে স্যার? ইউজিং মোবাইল ফোন। হি অ্যাডিক্টেড টু ইউজিং মোবাইল ফোন। স্যার কথা কি ক্লিয়ার? যদি স্যার আমি আরেকটা এক্সাম্পল বলি, আমরা কি দিতে পারি? আমরা বলতে পারি হি ইউজ টু মানে হচ্ছে স্যার অভ্যস্ত হওয়া, মানে যেটা কি তুমি রেগুলার করো। হি ইউজ টু ভার্ব হিসেবে নাও ড্রিঙ্ক। হি ইউজ টু ড্রিঙ্ক টি ইন দ্য মর্নিং। বলছে হি ইউজ টু ড্রিঙ্ক টি ইন দ্য মর্নিং। কি বলছে স্যার? সে অভ্যস্ত চা পান করে ইন দ্য মর্নিং, সকালবেলা। সে সকালবেলা চা পান করে অভ্যস্ত। দ্যাট মিনস ইউজ টুর পরে কি হয়? ভার্ব প্লাস আইএনজি হয়। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? হি ইউজ টু ড্রিঙ্কিং। কি হবে স্যার? ড্রিঙ্কিং। হি ইউজ টু ড্রিঙ্কিং টি ইন দ্য মর্নিং। স্যার তিনটা যে শর্ত পড়ালাম, কঠিন লাগছে? কঠিন লাগে নাই। আরো দুইটা শর্ত আছে, আরো 2-3টা শর্ত আছে। এইগুলাও কি তোমাদের একদমই কঠিন লাগবে না। ঠিক আছে, আমরা সামনে আগাই। চলো শুরু করি। এখন দেখবো আমরা 4 নাম্বার শর্ত। আমরা জিরান্ট এবং প্রেজেন্ট পার্টিসিপলের অলরেডি 3টা শর্ত কি দেখে নিয়েছি, এবং আমরা এখন দেখব 4 নাম্বার শর্ত। শর্ত 4 হচ্ছে হোয়াইল যুক্ত। কি যুক্ত স্যার? হোয়াইল যুক্ত। হোয়াইল যদি থাকে তোমার সেন্টেন্সে, কি থাকে স্যার? হোয়াইল। এটা ভার্বের এটা রিসেন্টলি একটু বেশি আসতেছে। এটা নরমালি ভার্বের পূর্বে থাকে, ভার্বের একটু আগে থাকবে। তো হোয়াইল যুক্ত সেন্টেন্সের পরে যদি ভার্ব থাকে, তো দুইটা ক্যাটাগরি, দুইটা কেস আকারে থাকতে পারে। একটা কেস কি হইতে পারে স্যার? হোয়াইলের পরে সরাসরি ভার্ব। কি স্যার? সরাসরি ভার্ব। সরাসরি ভার্ব আসলে ভার্ব প্লাস আইএনজি হবে। এটা হচ্ছে কি হোয়াইলের পরে যদি স্যার সরাসরি তুমি ভার্ব দেখো, তাহলে ভার্ব প্লাস আইএনজি হবে। সিম্পল কথা। এবং হোয়াইলের পরে যদি স্যার সরাসরি ভার্ব না এসে হোয়াইলের পরে একটা সাবজেক্ট আসে প্লাস এরপরে যদি ভার্ব আসে, সাবজেক্ট এরপরে যদি কি আসে স্যার? ভার্ব আসে, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এখন কথা হচ্ছে স্যার পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? আমরা নিশ্চয়ই সবাই জানি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা কি ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি। আই হোপ বুঝছো। দেখো এই 4 নাম্বার শর্তটা একটু ডিফারেন্ট। কি ডিফারেন্ট স্যার? 4 নাম্বার শর্তের মধ্যে বলছে হোয়াইলের পরে যদি সরাসরি ভার্ব আসে, তাহলে ভার্ব প্লাস আইএনজি হবে। হোয়াইলের পরে যদি সাবজেক্ট আসে, এরপরে যদি ভার্ব আসে, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তার মানে কি ওইখানেও তুমি ভার্ব প্লাস আইএনজি বসাবা, তার আগে কি ওয়াজ ওয়্যার তোমাকে যুক্ত করতে হবে। আমরা যদি পুরোপুরি না বুঝি, তাহলে আমরা এক্সাম্পলের মাধ্যমে কি পুরোপুরি বুঝে ফেলবো।
মনে করো আমরা উপরেরটা দুটো এক্সাম্পল দিব, উপরেরটা নিয়ে একটা এক্সাম্পল, প্রথমে এটা নিয়ে মনে করো আমরা লিখলাম যে ডোন্ট টক হোয়াইল ড্যাশ ইট, কইছে ডোন্ট টক হোয়াইল ইট, খাওয়ার সময় কথা বলো না, খাওয়ার সময় কথা বলো না। তুমি দেখো হোয়াইলের পরে কি সরাসরি বার, তার মানে আমরা এখানে কি করব, ইটিং, শুধু বার প্লাস আইএনজি, কি আইএনজি যুক্ত করে দেব, ইটিং। দুই নাম্বারটা নিয়ে যদি আমরা বলি, দুই নাম্বারটা, তাহলে আমরা একটা এক্সাম্পল দিতে পারি, while I dash walk in the forest, I was bitten by a snake. আচ্ছা, কইছে while I dash walked in the forest, আমি যখন বনের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিলাম, I was bitten by a snake, আমি একটা সাপ দ্বারা কামড় খেয়েছিলাম, তাই তো, এমনই অর্থটা। তাহলে কি হবে, while আছে, এরপরে কি আছে, I আছে, তাহলে I এর while এর পরে কি সাবজেক্ট আছে, সাবজেক্ট যদি আসে এরপরে কি ভার্ব আসে, তাহলে আমরা কি করব, পাস্ট কন্টিনিউয়াস টেন্স করে দিব। তাহলে while I, এরপরে I যেহেতু সিঙ্গুলার, তাহলে কি হবে, was, while I was walking, while I was walking in the forest, আমি যখন বনের মধ্য দিয়ে যাচ্ছিলাম, I was bitten by a snake. I hope কি 4 নাম্বারটা কঠিন লাগছে? একদমই কঠিন না, একদমই সোজা লাগছে। আমরা এখন শর্ত 5 দেখি, জিরান্ড অথবা প্রেজেন্ট পার্টিসিপল, কত নাম্বার শর্ত, শর্ত নাম্বার 5। শর্ত নাম্বার 5টাও কি স্যার, ইম্পর্টেন্ট। কি স্যার, শর্ত নাম্বার 5 হচ্ছে সেন্টেন্সে নিম্মুক্ত ওয়ার্ডগুলি থাকলে, সেন্টেন্স এ নিম্মুক্ত ওয়ার্ডগুলি থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখন তুমি যদি স্যার বলো যে স্যার আমি তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার জানি না, তাহলে তো স্যার কিচ্ছু করার নাই। তাহলে কি, তুমি আবার 6-এ যাও, তুমি আবার কি 5-এ যাও, তুমি গিয়া সবার আগে কি টেন্সের স্ট্রাকচার শিখে আসো, এন্ড দেন রাইট ফর্ম ভার্ব পড়বা। আমরা অবশ্যই অবশ্যই কি জানতে হবে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস ভার্ব প্লাস আইএনজি। এটা কি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কি স্ট্রাকচার। আমরা এখান থেকে একটা উদাহরণ দেখি, একটা এক্সাম্পল দেখি। আমি যদি বলি ওমেন, আচ্ছা আসল কথাই তো লিখছি না, নিম্মুক্ত ওয়ার্ড। স্যার নিম্মুক্ত ওয়ার্ড বলতে আপনি কি 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 বুঝাচ্ছেন? নিম্মুক্ত ওয়ার্ড বলতে স্যার আমি বুঝাচ্ছি যে নিম্মুক্ত ওয়ার্ডগুলো কোনগুলো, যে নাও আছে, এরপরে আছে এট দিস মোমেন্ট, এরপরে আছে গ্রাজুয়ালি, গ্রাজুয়ালি, এরপরে আছে ডে বাই ডে, ইটিসি। এইগুলা সেন্টেন্সে যদি স্যার নাও, এট দিস মোমেন্ট, গ্রাজুয়ালি, ডে বাই ডে ইত্যাদি থাকে, তাহলে আমরা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি করে দিব। যদি স্যার আমি একটা এক্সাম্পল দেই, আমরা এক্সাম্পল লিখতে পারি। মনে করো একটা এক্সাম্পল লিখলাম যে ওমেন
ওমেন ড্যাশ ডেভেলপ ডে বাই ডে। মহিলারা কি দিন দিন উন্নতি করছে, মহিলারা দিন দিন উন্নতি করছে। তাহলে আমরা কি লিখবো? ওমেন। ওমেন কি একটা নারীরা বুঝাইছে? না, অনেক নারীরা বুঝাইছে। অনেক নারী, সব নারীরা বুঝাইলে কি পোরাল ফর্ম হবে। তাহলে এম ইজ আর এর মধ্যে পোরাল ফর্ম কি? আর। তো ওমেন আর ডেভেলপ, ডেভেলপের সাথে ভার্বের সাথে কি হবে? আইএনজি। ওমেন আর ডেভেলপিং, কি হবে স্যার? ডেভেলপিং। ওমেন আর ডেভেলপিং ডে বাই ডে। মহিলারা দিন দিন কি করছে? উন্নতি করছে। আমরা আর একটা শর্ত করলে কি জিরান্ড এবং কি প্রেজেন্ট পার্টিসিপলের কি আমাদের শেষ হবে, শর্তগুলা শেষ হবে। আমরা এই 6টা শর্তই পড়বো। 6টা শর্ত যদি কেউই পড়ে তাহলে জিরান্টের ওর মধ্যে আর কোনো ঝামেলা থাকার কথা না। এই 6টা শর্ত যদি কেউ মন থাইকা ভালো করে বুঝে তাহলে জিরান্টের মধ্যে আর আটকাবে না, এই গ্যারান্টি আমি তোমারে দিচ্ছি। ঠিক আছে স্যার? আচ্ছা, 6 নাম্বার শর্তটা কি? 6 নাম্বার শর্ত হচ্ছে, 6 নাম্বার শর্ত হচ্ছে একই সেন্টেন্সে, একই সেন্টেন্স দুটি ভার্ব থাকলে, দুটি ভার্ব থাকলে দ্বিতীয়, এটা সেকেন্ড, আচ্ছা এইভাবে না লিখি, সেকেন্ড ভার্বের সাথে, সেকেন্ড ভার্বের সাথে আইএনজি হয়। আচ্ছা, সেকেন্ড ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। ঠিকই তো লিখছিলাম, সেকেন্ড ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। এইটার একটা এক্সাম্পল। সিম্পল সিম্পল, একদমই সিম্পল। বলছে একটাই সেন্টেন্স কিন্তু কি দুইটা ভার্ব। একই সেন্টেন্সে যদি দুইটা ভার্ব থাকে দ্বিতীয় ভার্বের সাথে কি আইএনজি হয়। যেমন স্যার, যেমন যেমন আমরা একটা এক্সাম্পল দিতে পারি, I saw a bird, আমি একটা কি পাখি দেখেছিলাম। I saw a bird, আমি একটা পাখি দেখেছিলাম। আচ্ছা, which, যেটা fly, fly কি একটা ভার্ব না? fly, which fly in the sky, in the sky. I saw a bird, আমি একটা পাখি দেখেছিলাম, which fly in the sky, যেটা কি আকাশে উড়ছিল। তাই তো? তাহলে কি হবে? আই, এই যে দেখো স কি ভার্ব ওয়ান, একটা ভার্ব, প্রথম ভার্বটা। আই স এ বার্ড, আমি একটা পাখি দেখছিলাম। হুইচ ফ্লাই, ফ্লাই মানে কি উড়া, এটাও কি, এটা হচ্ছে দ্বিতীয় ভার্ব, সেকেন্ড ভার্ব। সেকেন্ড ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে। আই স এ বার্ড হুইচ ফ্লাইং, হুইচ ফ্লাইং ইন দ্য স্কাই, হুইচ ফ্লাইং ইন দ্য স্কাই। আই হোপ, আই হোপ তুমি বুঝছো, আই হোপ বুঝছো। I saw a bird which flying in the sky, আমি একটা পাখি দেখছিলাম যেটা কি আকাশে উঠতেছে। জিরান্ট এবং প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে যে এই 6টা শর্ত, যে এই 6টা শর্ত পারবে তার আর কখনো পার্টিসিপল বলো, প্রেজেন্ট পার্টিসিপল বলো আর জিরান্ট বলো, সে কখনো এইটার মধ্যে আটকাবে না। ঠিক আছে, আমরা সামনে আগে 3টা ধামাকা রুল পড়ার পরে আমরা এখন পড়ব 4 নাম্বার রুল। 4 নাম্বার রুলে আমরা আলোচনা করব পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের 3 নাম্বার ফর্ম নিয়ে। এই ভার্বের 3 নাম্বার ফর্ম পাস্ট পার্টিসিপল কখন কখন হয় এইগুলারও কিছু শর্ত আছে। ছোট্ট ছোট্ট এক লাইনের আমরা শর্ত মাথায় রাখবো এবং এক্সামে কি একদম কুপায়া দিব। ওকে, আচ্ছা আমরা শুরু করি। পাস্ট পার্টিসিপল হওয়ার প্রথম যে শর্ত, 1 নাম্বার শর্ত হচ্ছে, শর্ত নাম্বার 1, পাস্ট পার্টিসিপল হওয়ার 1 নাম্বার শর্ত হচ্ছে নাউনের পূর্বে যদি ভার্ব থাকে, নাউনের পূর্বে ভার্ব আসলে
ভার্ব 3 হয়, ভার্ব 3 অথবা কি পাস্ট পার্টিসিপল হয়। নাউনের পূর্বে ভার্ব আসলে ভার্বের 3 নাম্বার ফর্ম হয়, অর্থাৎ পাস্ট পার্টিসিপল হয়। যেমন এক্সাম্পল যদি স্যার দিই আমি, তাহলে আমরা বলতে পারি এক্সাম্পল, আই ফাউন্ড এ ব্রেক ফোন অন দ্য রোড। আমি একটা ভাঙ্গা ফোন পেয়েছিলাম রাস্তার উপরে, তাই তো? তাহলে দেখো ফোন একটা কি নাউন, নাউনের পূর্বে কি আছে, কি পাইছি আমি, ভার্ব পাইছি। দ্যাট মিন্স আমি কি করব, এটার 3 নাম্বার ফর্ম হবে। ব্রেকের 3 নাম্বার ফর্ম হচ্ছে ব্রক, ব্রোকেন, ব্রোকেন। আই ফাউন্ড এ ব্রোকেন ফোন অন দ্য রোড। আই হোপ তোমরা বুঝছো। আমরা যদি স্যার আরেকটা এক্সাম্পল নেই, তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি রিনা is a dash talent girl। রিনা হচ্ছে কি একটা ট্যালেন্ট গার্ল। তাহলে আমরা কি হবে, রিনা ইজ এ ট্যালেন্টেড, ভার্ব 3 কি হবে, ভার্ব 3 ফর্ম হচ্ছে ট্যালেন্টেড, ট্যালেন্টেড। রিনা ইজ এ ট্যালেন্টেড গার্ল। আচ্ছা, এলএএনটি, ট্যালেন্ট, ট্যালেন্টেড গার্ল হবে ট্যালেন্টেড গার্ল। রিনা ইজ এ ট্যালেন্টেড গার্ল। আমরা একটু মনে রাখবো এটা, যে অনেক সময় আমরা কি হয়, যে আমরা নর্মালি তো জানি যে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ হয়, তবে যদি অ্যাডজেক্টিভ ভার্বগুলো, অনেক সময় ভার্বগুলো অ্যাডজেক্টিভের আকার ধারণ করে, সেক্ষেত্রে ওই নাউনের অবস্থা, পজিশন, এগুলা ইন্ডিকেট করে। আই হোপ রুল 1 কি তুমি বুঝছো। এখন আমরা বলবো রুল 2। আমরা দেখবো রুল 2। রুল 2 পড়ানোর আগে তোমার আমি বলি, একটু বয়েস সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে। বয়েস, আমরা অলরেডি স্যার বয়েস পড়ছি। আমরা জানি বয়েস কয় প্রকার, 2 প্রকার। একটা কি অ্যাক্টিভ বয়েস, আর একটা কি প্যাসিভ বয়েস, প্যাসিভ বয়েস। এখন এই অ্যাক্টিভ বয়েস নিয়ে আমি কথা বলবো না, আমি প্যাসিভ বয়েস নিয়ে কথা বলবো। এই প্যাসিভ বয়েসের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে অংশটা তোমার জানতে হবে, আমি বলতে চাইতেছি, সেটা হচ্ছে প্যাসিভ সাবজেক্ট। কি স্যার, প্যাসিভ সাবজেক্ট। অবশ্যই তোমার প্যাসিভ সাবজেক্ট জানতে হবে। প্যাসিভ সাবজেক্ট কি, অ্যাক্টিভ ভয়েসের মধ্যে অ্যাক্টিভ সাবজেক্ট থাকে, অ্যাক্টিভ সাবজেক্ট থাকে, ঠিক তেমন ভাবে প্যাসিভ ভয়েসের মধ্যে প্যাসিভ সাবজেক্ট থাকে। প্যাসিভ সাবজেক্ট বলতে আমি বুঝাইতেছি নিষ্ক্রিয় কর্তা, নিষ্ক্রিয় কর্তা, নিষ্ক্রিয় কর্তা মানে কি, যে কর্তা কি কোনো নিজে কোনো কাজ করে না, যে কর্তা নিজে কাজ করে না। দ্যাট মিন্স, এটা অনেক সময় এই শর্তটা তুমি এইভাবে মনে রাখতে পারো, যে অলস তার ভার্ব 3 হয়, যে অলস তার পূর্বে কি হয়, ভার্ব 3 হয়। দ্যাট মিন্স আমাদের 2 নাম্বার শর্তটা হলো এমন, যে প্যাসিভ সাবজেক্ট প্যাসিভ সাবজেক্টের পরে ভার্ব 3 হয়, ভার্ব 3 হয়। প্যাসিভ সাবজেক্টের পরে ভার্ব 3 হয়। অর্থাৎ তোমার একটা স্ট্রাকচার হচ্ছে এমন, যে প্যাসিভ সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব, এখানে অবশ্যই অক্সিলারি ভার্ব থাকে, অক্সিলারি ভার্ব প্লাস হচ্ছে ভার্ব 3, এইরকম। এটা একটু মনে রাখো স্যার। সূত্রটা কি, প্যাসিভ সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস কি ভার্ব 3। এইরকম হলে আমরা কি পাস্ট পার্টিসিপল ইউজ করা যায় এরকম। এন্ড প্যাসিভ সাবজেক্ট স্যার আমি চিনব কেমনে, নিষ্ক্রিয়, নিষ্ক্রিয় সাবজেক্ট, সাবজেক্টটা দেখবা যে সাবজেক্টটা নিজে কাজ করতেছে কিনা। যদি নিজে না কাজ করে তাহলে কি, ওটাই প্যাসিভ সাবজেক্ট। কথা কি স্যার বুঝছি? আচ্ছা, আমরা উদাহরণ দিলে তোমরা উদাহরণগুলা আরো ভালো করে বুঝবা। আমি যদি উদাহরণ দেই, তাহলে আমি প্রথমে লিখতে পারি তাজমহলের ঘটনাটা। মনে করো এক্সাম্পল, যে দা তাজমহল
was dash built many years ago. Many years ago. যে তাজমহল অনেক বছর আগে কি নির্মাণ করা হয়েছিল, তার মানে কি তাজমহল তাজমহল কি নিজে নিজের তৈরি করছিল না, নিশ্চয়ই অন্য কেউ তৈরি করছিল। তার মানে কি তাজমহল ওয়াজ, এই যে অক্সিলারি ভার্ব, এরপরে বিল, তাজমহল তো প্যাসিভ সাবজেক্ট, অক্সিলারি ভার্ব আছে, এরপরে এই বিল্ডের ভার্বের কয় নাম্বার ফর্ম হবে? 3 নাম্বার ফর্ম হবে। তো বিল্ডের 3 নাম্বার ফর্ম আমরা জানি বিল্ট। দ্য তাজমহল ওয়াজ বিল্ট মেনি ইয়ার্স এগো। স্যার বুঝছি। যদি স্যার আমি আরেকটা এক্সাম্পল লিখি তাহলে আমরা কি লিখতে পারি? লিখতে পারি দ্য thief was catch by the police. তাহলে স্যার এইটা কি হবে বলো তো একটু, এইটা কি হবে? এইটা হবে দ্য থিফ, দেখো থিফ চুরটি পুলিশের দ্বারা কি হয়েছিল? ধরা পড়ছিল, পুলিশের কাছে ধরা পড়ছিল। তো চোর কি কখনো নিজে পুলিশের কাছে ধরাই? কখনো দেখছো চোর নিজে বলছে যে আমি তো চোর, আমারে প্লিজ ধরে নেন? ধরে নেয় না। তার মানে কি পুলিশরা ধরছে কি, সরি এই চোরেরা ধরছে হয়েছে পুলিশে। তার মানে এটা কি, এটা একটা প্যাসিভ সাবজেক্ট, এখানে প্যাসিভ সাবজেক্ট, এরপরে কি অক্সিলারি ভার্ব ক্যাচের 3 নাম্বার ফর্ম হচ্ছে ভার্ব 3 হচ্ছে কট, CAUGHT, caught. The thief was caught by the police. I hope তোমরা কি এই past participle এই দুটা কি মানে কি বলে শর্ত বুঝছো। এখন আমরা দেখব 3 এবং 4 নাম্বার শর্ত। 3 নাম্বার শর্ত হচ্ছে স্যার এমন কিছু ওয়ার্ড আছে যেগুলা তুমি সেন্টেন্সের মধ্যে দেখলেই তুমি চোখ বন্ধ করে ওইখানে ভার্বের 3 নাম্বার ফর্ম বসায় দিবা। যেমন স্যার, যেমন কি শব্দ? ওইগুলো শব্দগুলো হচ্ছে গেট, এরপরে কি গট, এরপরে বি, এরপরে বিং, এরপরে হ্যাভ, এরপরে হ্যাজ অথবা হ্যাড অথবা বিন ইত্যাদি। গেট, গট, বি, বিং, হ্যাভ, হ্যাজ, হ্যাড, বিন ইত্যাদি। এই শব্দগুলা যদি তুমি সেন্টেন্সে দেখো, তাহলে জটপট তুমি ভার্ব 3 করে দিবা। কি করে দিবা? তুমি করে দিবা জটপট ভার্বের 3 নাম্বার ফর্ম ভার্ব 3। স্যার এক্সাম্পল দেন। অবশ্যই এক্সাম্পল দিব। এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে I get my room dash paint always. কইছে আমি আমার রুম অলওয়েজ পেইন্ট করে রাখি। মানে কি? পেইন্ট মানে হচ্ছে রং করে রাখি, মানে রং নষ্ট হতে দেয় না। তাহলে গেট আছে অবশ্যই, তাহলে আই গেট মাই রুম কি হবে? পেইন্টের 3 নাম্বার ফর্ম হচ্ছে পেইন্টেড। আই গেট মাই রুম পেইন্টেড অলওয়েজ। এটা কি? এটা হচ্ছে একটা। যদি স্যার আমি আরেকটা এক্সাম্পল দেই, আমরা লিখতে পারি, ও এখানে আরেকটা জিনিস বাদ গেছে, হ্যাভিং। অবশ্যই হ্যাভিং থাকলেও কি ভার্বের 10 নাম্বার ফর্ম হয়। তাহলে আমরা একটা এক্সাম্পল কি দিতে পারি? হ্যাভিং ড্যাশ ফিনিশ মাই ওয়ার্ক আই ওয়েন্ট হোম। কইছে হ্যাভিং ফিনিশ মাই ওয়ার্ক আই ওয়েন্ট হোম। আমি আমার কাজ শেষ করে বাড়ি চলে গিয়েছিলাম, তাই তো? তাহলে হ্যাভিং আছে,
হ্যাভিং এর পরে অবশ্যই কি বসবে, ভার্বের 3 নাম্বার ফর্ম হবে। হ্যাভিং ফিনিশড মাই ওয়ার্ক আই ওয়েন্ট হোম। আমি কি বাড়ি চলে গিয়েছিলাম। এটাও কি একদমই সোজা। ঠিক 3 নাম্বারের মতো 4 নাম্বার আরেকটা শর্ত আছে। 4 নাম্বারের কি আরেকটা শর্ত আছে। 4 নাম্বার শর্ত কি? 4 নাম্বার শর্ত হচ্ছে কিছু গোল্ডেন শব্দ আছে, যে শব্দগুলা তুমি যদি দেখো তাহলে ওই সেন্টেন্স মানে ভার্বের ওই সেন্টেন্সের ভার্বটা পাস্ট পারফেক্ট টেন্স হয়। আমরা এটা যদি কেউ ছোটবেলায় ভালো করে টেন্সের স্ট্রাকচার গুলা পড়ো তাহলে সে নিশ্চয়ই এটা পারো বা জানো। কি সেটা হচ্ছে যদি বাক্যে কি স্যার রিসেন্টলি এরপরে কি নাও, এরপরে হচ্ছে জাস্ট, এরপরে আবার জাস্ট নাও, ইট ইত্যাদি থাকে তাহলে পাস্ট পারফেক্ট টেন্স হয়। এখন কথা হয়েছে স্যার পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? আমরা নিশ্চয়ই জানি পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব 3। আমরা নিশ্চয়ই জানি। তাহলে স্যার যদি আমরা একটা এক্সাম্পল দেই, এখন এই 3 নাম্বার রুলস নেয়া যদি একটা আমরা এক্সাম্পল লিখি তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি I have just go out. I have just go, আচ্ছা এই গো তো এখানে ভার্ব, মানে এখানে go out. I have just go out, এখানে কি আছে স্যার? জাস্ট আছে। তাহলে আমার অ্যান্সার কি হবে? I have just gone out. গন, গো এর 3 নাম্বার ফর্ম হচ্ছে গো অ্যান্ড গন। আমরা নিশ্চয়ই ভার্বের এই রূপান্তরগুলো পারি। যদি না পারো তাহলে তো স্যার অনেক সমস্যা, I have just gone out। এরপরে যদি আমি স্যার আরেকটা এক্সাম্পল লিখি তাহলে আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি রিসেন্টলি he dash pass, recently he pass in the BSc exam, আচ্ছা BCS exam দিয়ে দিই, BCS exam, recently he pass in the BCS exam। তাহলে আমার কি হবে? এনে দেখো এখানে কিন্তু আগে হ্যাভ দেয়াই ছিল, হ্যাভ কি দেয়া ছিল, এইখানে দাও রিসেন্টলি হি ড্যাশ পাস, তার মানে কি রিসেন্টলি আছে, তার মানে কি প্রেজেন্ট পারফেক্ট হবে, সরি পাস্ট, কি আর পাস্ট পারফেক্ট দিতেছি, এখানে কি প্রেজেন্ট পারফেক্ট হবে। কি হবে স্যার? প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। মনে হয় ঘুম ধরে আছে। আচ্ছা কি কইছি? যদি বাক্যে রিসেন্টলি, নাও, জাস্ট নাও, ইট ইত্যাদি থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস হচ্ছে ভার্ব 3। আমরা এখন লিখছি রিসেন্টলি হি ড্যাশ পাস ইন দা বিসিএস এক্সাম। তাহলে রিসেন্টলি থাকলে কি হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব 3। রিসেন্টলি হি অবশ্যই কি হ্যাজ বসবে, রিসেন্টলি হি হ্যাজ পাসের 3 নাম্বার ফর্ম কি? পাস্ট।
রিসেন্টলি হি হ্যাজ পাসড ইন দ্য বিসিএস এক্সাম। আশা করি এই চারটা শর্ত পড়লে তুমি পাস্ট পার্টিসিপল থেকে যেই রকম কোশ্চেনই করো তুমি পারবা। দেখো, পড়াশোনা তো একটু কঠিন লাগবেই, কিন্তু কি তারপরও তোমার কি পড়তে হবে। কারণ কারণ এই পড়াশোনার মাধ্যমে কি তুমি তোমার অবস্থা চেঞ্জ করতে পারবা। আগেকার দিনে ওই প্রাচীন আমলে যখন যুদ্ধ হইতো, রাজা বাদশার যুগ ছিল, তখন ধারণা করা হইতো এবং সচ্ছল ছিল বা সুখী ছিল ওই ব্যক্তিরাই যার কাছে কি প্রচুর শক্তি ছিল, মানে শক্তি ছিল। যুদ্ধক্ষেত্রে যে যত বেশি টিকে থাকতে পারতো ওরেই কি সমৃদ্ধি হইতো, অথবা তারই টাকা পয়সা হইতো, অথবা তারই সবাই দাম দিত। কিন্তু এখনকার দিনে তো আর যুদ্ধ এইগুলো তো নাই। এখনকার দিনে তুমি যদি নিজের প্রমাণ করতে চাও তাহলে কি শুধুমাত্র পড়াশোনার মধ্যেই কি তোমাকে ডুবে থাকতে হবে। পড়াশোনা দিয়েই তোমার কি যোগ্যতা অর্জন করতে হবে। এই কারণে লেগে থাকো, কষ্ট করো, সৎভাবে কষ্ট করো। জয়ী তো তুমি একদিন হবাই, সবাই জয়ী হয়। সৎভাবে লেগে থাকলেই সবাই জয়ী হয়। সো ডোন্ট গিভ আপ। কখনো কখনো হার মানবে না, লেগেই থাকবা। ঠিক আছে, আমরা সামনে আগাই। লেকচারের এই পর্যায়ে আমরা এখন দেখব ভার্বের বেস ফর্ম। ভার্বের বেস ফর্মে মূলত ভার্বটা ফ্রেশ থাকে, তার সাথে আইএনজি বসে না, ইডি বসে না, অথবা কি ইনফিনিটিভ কিচ্ছু বসে না। টিচাররা মূলত এই জায়গাতে তোমরা যারা স্টুডেন্ট আছো বা আমরা যারা স্টুডেন্ট আছি সবার জন্য কি ফাঁদ পাতে। তাই আজকের এই ক্লাস করার পরে আমরা ওই ফাঁদে কি পড়বো না। দেখো, ভার্বের বেস ফর্মের জন্য কিছু গোল্ডেন রুলস আছে, আমরা ওই রুলসগুলা কি একটু মাথায় বা স্মরণ করি। 1 নাম্বার শর্ত, বেস ফর্ম হওয়ার জন্য 1 নাম্বার শর্ত, আমরা তো অলরেডি জানি যে প্রিপোজিশনের পরে কি হয় স্যার, ভার্ব প্লাস আইএনজি হয়। কিন্তু স্যার এই টু প্রিপোজিশন কি স্যার, টু প্রিপোজিশন যদি উদ্দেশ্যমূলক বাক্যে ইউজ হয়, উদ্দেশ্যমূলক বাক্যে, আচ্ছা, টু প্রিপোজিশন যদি উদ্দেশ্যমূলক বাক্যে বসে এবং এই টু এর পর ভার্ব প্লাস আইন, এই টু এর পর ভার্বের বেস ফর্ম বসে, ভার্বের বেস ফর্ম হয়। খুব ভালো করে বুঝো, আমরা নরমালি পড়ছি যে প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি বসে, কিন্তু টু এমন একটা প্রিপোজিশন, এই প্রিপোজিশন টু যুক্ত প্রিপোজিশন যদি উদ্দেশ্যমূলক বাক্যে ব্যবহৃত হয় তখন আমরা এই টু এর পরিবর্তে এই টু এর পরে আমরা ভার্বের বেস ফর্ম বসাবো। স্যার এক্সাম্পল দেন। অবশ্যই এক্সাম্পল দিব। এক্সাম্পল কি, মনে করো আমরা একটা এক্সাম্পল নেই। যদি আমরা একটা এক্সাম্পল নেই, এক্সাম্পল আমরা নিতে পারি উই ইট টু ড্যাশ লিভ। লিভ মানে কি, বেঁচে থাকা, তাই তো। উই ইট টু লিভ, আমরা বেঁচে থাকার জন্য খাবার খাই। কি এই টু কি উদ্দেশ্যমূলক বোঝাইতেছে না, বেঁচে থাকার জন্য খাবার খাই। দ্যাট মিন্স এখানে কি হবে, ভার্বের বেস ফর্ম হবে। লিভ আছে, একদম কি লিভেই হবে। আরেকটা যদি আমরা এক্সাম্পল দেই, যে হি went to hospital to dash see his ill mother। কি কইছে, হি ওয়ান্ট টু হসপিটাল, সে হসপিটালে গিয়েছিল টু সি হিজ ইল মাদার, তার অসুস্থ মাকে কি দেখতে। কি উদ্দেশ্যমূলক বাক্য, টু এর পরে আমরা ভার্বের বেস ফর্ম বসাবো, সি আছে সি এই বসাবো। এই হলো কি আমরা
ভার্বের বেস ফর্ম হওয়ার 1 নাম্বার শর্ত। 2 নাম্বার শর্তটা যদি আমরা তাকাই এবং দেখি 2 নাম্বার শর্তটা এই ইংলিশের জগতে কিছু বস লেভেলের শব্দ আছে, ওয়ার্ড আছে। এই ওয়ার্ডগুলারে বলা হয় মডেল অক্সিলারি ভার্ব বা মডেল ভার্ব। আমরা কি বলি? মডেল ভার্ব। ওই বস লেভেলের শব্দগুলোকে বলা হয় মডেল ভার্ব। আর স্যার এই মডেল ভার্ব এর পরে মডেল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম হয়। ভার্বের বেস ফর্ম হয়। এখন কথা হয়েছে স্যার, একটা প্রশ্ন তো থেকেই যায় যে মডেল ভার্ব কি কি স্যার? আমি তো জানি না, আমি তো আগে অনেক ফাঁকিবাজি করছি। মডেল ভার্ব কি কি আমি তো জানি না। তখন আমি তোমারে বলতেছি মডেল ভার্ব গুলা কি, অবশ্যই তুমি মুখস্থ করবা। কি কি মডেল ভার্ব? ক্যান, এরপরে কি আছে? কুড, এরপরে শ্যাল, এরপরে আছে শুড, এরপরে আছে মে, এরপরে আছে মাইট, অট টু, আরো অনেক মডেল ভার্ব আছে। ঠিক আছে স্যার? এই মডেল ভার্বের পরে অলওয়েজ কি হয়? ভার্বের বেস ফর্ম হয়। এখন কথা স্যার এক্সাম্পল দেন। অবশ্যই এক্সাম্পল দিব। কইছে, মনে করে একটা এক্সাম্পল আমরা দিলাম। বলছে উই শুড নট এরপরে ভার্ব লেখো লিড। উই শুড নট লিড এ লেজি লাইফ। আমাদের উচিত না কি? লেজি মানে কি? লেজি মানে হচ্ছে অলস জীবনযাপন করা। উই শুড নট লিড এ লেজি লাইফ। তার মানে কি? শুড আছে, মডেল অক্সিলারি ভার্ব, এরপরে ভার্ব যা আছে তাই হবে। উই শুড নট লিড এ লেজি লাইফ। যদি আমরা স্যার আরেকটা এক্সাম্পল দেখি, আরেকটা এক্সাম্পল আমরা কি দিতে পারি? ইউ মে ওভি ইউর প্যারেন্টস। তোমার উচিত তোমার পিতামাতাকে সম্মান করা। মে একটা কি? মডেল ভার্ব, এরপরে ভার্ব যা আছে তাই রেখে দিবা। এই হয়েছে কি আমরা দুইটা রুলস। মডেল ভার্বের দুইটা রুলস। ভার্বের বেস ফর্মের 3 নাম্বার শর্তটা হচ্ছে যে রিলেটিভ প্রনাউন এর পরে ভার্বের বেস ফর্ম হয়। মনে রাখবা, রিলেটিভ প্রনাউনের পরে ভার্বের বেস ফর্ম হয়। এখন কথা হয়েছে স্যার রিলেটিভ প্রনাউন কি কি? আমি তো রিলেটিভ প্রনাউন জানি না। রিলেটিভ প্রনাউন কি কি? রিলেটিভ প্রনাউন হচ্ছে হো, এরপরে কি? হোম, এরপরে কি? হুইচ, এরপরে ডেট, এরপরে আরো আছে। ঠিক আছে? রিলেটিভ প্রনাউন হচ্ছে এইগুলা। রিলেটিভ প্রনাউনের পরেও ভার্বের বেস ফর্ম হয়। স্যার এক্সাম্পল? অবশ্যই এক্সাম্পল লাগবে, এক্সাম্পল না দিলে তো তুমি বুঝবা না। তো এক্সাম্পল যদি স্যার আমি দেই, মনে করো আমি লিখলাম যে স্নেহা হো সেন্ট ইউ gift. Sneha, who sent you gift is my son. খুবই 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 একটা প্যাস লাগানো একটা এক্সাম্পল। এটার বাংলা অর্থ কি কেউ পারো? যে পারো সে কমেন্টে কি লেখো। বলছে স্নেহা হো সেন্ট ইউ গিফট ইজ মাই সন। স্নেহা তোমারে যে গিফট দিছে সে কি? আমার ছেলে, তাই তো? তাহলে কি হইব? স্নেহা হো, সেন্ট আছে কি? রিলেটিভ প্রনাউন হো, তার মানে কি? সেন্টই হবে। স্নেহা হো সেন্ট ইউ গিফট ইজ মাই সন। আই হোপ তোমরা কি এটাও বুঝছো।
অথবা কি আমরা যদি আরেকটা দিতে পারি, হি ইজ আ ম্যান হি ইজ এ ম্যান হু ড্যাশ লাভ হিজ কান্ট্রি। তাহলে কি হইব? তাহলে হবে হি ইজ এ ম্যান হু লাভ আছে না কি আছে? লাভই হবে, হু লাভ হিজ কান্ট্রি। আই হোপ বুঝছো। এইখানের এই রিলে ভার্বের বেস ফর্মের আরেকটা শর্ত আছে, ভার্বের বেস ফর্মের আরেকটা শর্ত আছে, 4 নাম্বার শর্ত। শর্তটা কি? যদি সেন্টেন্সে ডাস অথবা ডিড অথবা ডু থাকে, দেন ভার্বের বেস ফর্ম হয়, দেন ভার্বের বেস ফর্ম হয়। যদি আমরা একটু এক্সাম্পল দেখি, এক্সাম্পল যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পারি, বলছে ডিড ইউ গো দেয়ার ইয়েস্টারডে। কি বলছে? ডিড ইউ ড্যাশ go did you go there yesterday? তাহলে কি হবে? ডিড আছে, তার মানে কি গো, দ্যাট মিন্স এখানে কি হবে? গোই হবে। ডিড ইউ গো দেয়ার ইয়েস্টারডে, তুমি কি সেখানে গতকাল গিয়েছিলে? দ্যাট মিন্স ভার্বের মানে ফার্স্টে যদি ডাস ডিড ডো থাকে তখন আমরা কি ভার্বের বেস ফর্ম বসায় দেব। এই ছিল আমাদের ভার্বের বেস ফর্মের, কখন কখন আমরা ভার্বের বেস ফর্ম বসাবো, এই 4টা শর্তে। আই হোপ তোমাদের এটাও কি খুবই সহজ লাগছে। এখন আমরা দেখব রুল 6। রুল 6 এ কি বলছে দেখো। রুল 6 এ বলছে কনজাংশন, কি কি স্যার? কনজাংশন এন্ড, বাট, অর এগুলির আগে ও পরে সাধারণত ভার্বের একই ফর্ম হয়। একই ফর্ম হয়। রুল 6 এ আমাদেরকে বলছে কনজাংশন এন্ড, বাট, অর এগুলোর আগে ও পরে সাধারণত ভার্বে একই ফর্ম হয়। স্যার একই ফর্ম মানে কি? এটা তো আমি স্পষ্ট করে বুঝতেছি না। তুমি স্পষ্ট করে বুঝবা যদি তোমার কি একটা এক্সাম্পল দেই। মনে করো এক্সাম্পল এমন দেই, এক্সাম্পল গুলা মনে করো একজনে বলল হি সেড টু মি, সে আমাকে বলল ডো অর ড্যাশ ডাই। ডো অর ড্যাশ ডাই, সে আমাকে বলল করো অথবা কি মরো। ঠিক আছে, এইখানে দেখো অরের আগে যে আছে ডো, এটা কি? ডো হচ্ছে কি ভার্বের বেস ফর্ম। দ্যাট মিন্স এই অরের পরের যে ভার্বটা আছে একটা দেখো ডাই, মরো, ডায়েরও কি বেস ফর্মই হবে। কারণ কি? অর কনজাংশন, কনজাংশনে আগে এবং পরে ভার্বের কি একই ফর্ম হয়। তাহলে ডো অর ডাই, ডাই আছে ডাই হবে। কথা কি স্যার বুঝছি? হি সেড টু মি ডো অর ডাই, সে আমাকে বলল করো অথবা মরো। যদি আমরা স্যার আরেকটা এক্সাম্পল দেই, তাহলে আমরা লিখতে পারি হি অ্যাটেন্ড
the meeting late but dash leave very early. হি অ্যাটেন্ড দ্য মিটিং লেট, সে কি মিটিং এ কি লেট করে কি অ্যাটেন্ড করছে, উপস্থিত হয়েছে, বাট কিন্তু লিভ ভেরি লিভ ভেরি আর্লি, কিন্তু কি তাড়াতাড়ি চলে গেছে। এটা ব্যাপারটা কেমন হয়ে গেল না, সে লেট করে আসছে এবং কি তাড়াতাড়ি কি চলেও গেছে। তার মানে দেহ এনে বাটের আগে দেহ বার্ব আছে একটা, বার্ব কোনটা, আবার অনেক বললো না লেট অথবা মিটিং, এগুলা কিন্তু বার্ব না। বার্ব কি, বার্ব হইছে যে অ্যাটেন্ড। হি অ্যাটেন্ড দ্য মিটিং লেট, সে কি মিটিং এ কিভাবে আসছে, লেট করে আসছে, বাট লিভ ভেরি আর্লি, এবং কি তাড়াতাড়ি চলে গেছে। তো এই অ্যাটেন্ডটা কি বার্বের 2 নাম্বার ফর্ম, তাই তো, বার্বের 2 নাম্বার পাস্ট ফর্মে আছে। বাটের আগে যদি পাস্ট ফর্মে থাকে, বাটের পরেও কি থাকবে স্যার, পাস্ট ফর্মে থাকবে। লিভের পাস্ট ফর্ম কি, লিভ, LEFT, লিভ। ঠিক আছে স্যার, এই হচ্ছে আমাদের 6 নাম্বার রুল। আই হোপ তোমরা 6 নাম্বার রুলটা কি খুব ইজিলি বুঝছো। যদি আমি স্যার 7 নাম্বার রুলটা এখনই লিখে ফেলি, 7 নাম্বার রুলটা হচ্ছে এমন, এই এরপরে স্যার সোজা, এরপর আর পেসের কিছু নাই। 7 নাম্বার রুল দেখো, ব্র্যাকেটে বলে না বি বার্ব, ব্র্যাকেটে যদি বি বার্ব থাকে তাহলে শূন্যস্থানে এই বি বার্বের পরিবর্তে আমরা কি বসাইতে পারি, এম, ইজ, আর, অথবা কি ওয়াস, অথবা ওয়ার বসে। মনে রাখবা, ব্র্যাকেটে যদি বি বার্ব থাকে তাহলে শূন্যস্থানে আমরা এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার বসাতে পারি। এক্সাম্পল যদি দেই স্যার, একটা এক্সাম্পল দেন, অবশ্যই এক্সাম্পল দরকার। এক্সাম্পল যদি তোমার দিই আমি, এক্সাম্পল আমরা লিখতে পারি, দেয়ার লিভড এ কিং হো ড্যাশ, এই যে বিবার, হো ড্যাশ very famous to his kindness. there lived a king, একজন রাজা ছিল বা রাজা বাস করত। there lived a king মানে একজন রাজা ছিল, হো ড্যাশ, ব্র্যাকেটের মধ্যে কি আছে, বি ভার্ব আছে, ভেরি ফেমাস টু হিজ কাইন্ডনেস, সে কি খুবই বিখ্যাত ছিল তার কাইন্ডনেস মানে দয়ালুর জন্য। তার জন্য আমরা কি ব্যবহার করতে পারি, একজন রাজা ছিল, তার মানে কি পাস্ট টেন্স বোঝা যাচ্ছে, তো বিবার কি হবে, আর রাজা কি একজনই তো ছিল, তাহলে সিঙ্গুলার, পাস্টের সিঙ্গুলার কি, দ্যাট মিন্স এখানে কি হবে, ওয়াজ। দেয়ার লিভড এ কিং হু ওয়াজ ভেরি ফেমাস টু হিজ কাইন্ডনেস। 7 নাম্বারটা বুঝছো, একদম ইজি। এখন দেখো আমরা আর একটা রুলস আছে, ওটা কি, ইনফিনিটিভ, ভার্বের ইনফিনিটিভ, এটা আমরা দেখি। রাইট ফর্ম ভার্বের এটাই হচ্ছে কি আমাদের শেষ রুল। শেষ রুলে আমরা কি নিয়ে আলোচনা করছি, আমরা আলোচনা করছি ভার্বের ইনফিনিটিভ ফর্ম। আমরা জানি, আগে থেকেই জানি, ভার্বের ইনফিনিটিভ ফর্ম হচ্ছে 2 + ভার্ব 1। এই ভার্বের ইনফিনিটিভ ফর্ম আমি তোমাদের জন্য কি লিখে রাখছি, কি বলছি, যে ডাব্লিউএস কোশ্চেন বা ডাব্লিউএইচ ওয়ার্ড কোনগুলো, হো, হোয়াট, হোম, হোয়ার, হোয়েন, এইগুলারে আমরা বলি ডাব্লিউএইচ ওয়ার্ড। ডাব্লিউএইচ ওয়ার্ড এর পূর্বে নিম্নলিখিত ভার্বগুলি থাকলে পরবর্তী ভার্বটির ইনফিনিটিভ ফর্ম হয়, তার মানে কি 2 + ভার্ব হয়।
ভার্ব ওয়ান হবে। মানে ডাব্লিউএইচ কোশ্চেনের পূর্বে যদি এই ভার্বগুলো থাকে, কি কি স্যার ভার্ব? এক নম্বরে ওয়ান্ডার, ওয়ান্ডার মানে কি বিস্ময় হওয়া, বা আন্ডারস্ট্যান্ড, থিঙ্ক, সে, রিমেম্বার, লার্ন, নো, এরপরে কি আস্ক, এরপরে কি ডিসাইড, এরপরে ডিসকভার, ফরগেট, ফাইন্ড আউট, এক্সপ্লেইন, ডিসকাস। এই ভার্বগুলো যদি ডাব্লিউএস কোশ্চেনের পূর্বে থাকে, তাহলে আমরা কি পরবর্তী যে ভার্বটা থাকবে সেটার মধ্যে কি আমরা চোখ বন্ধ করে ভার্বের ইনফিনিটিভ ফর্ম বসাবো, মানে টু প্লাস ভার্ব ওয়ান বসাবো। যদি আমরা এক্সাম্পল দেখি স্যার, দেখো এক্সাম্পল যদি আমরা দেখি, এক্সাম্পল বলছে I did not know, I did not know what dash is a do. I did not know, আমি জানি না what dash do মানে কি, কি করব, তাই তো? এমন দেখো এই হোয়াট, এটা কি ডাব্লিউএস কোশ্চেন, ডেফিনেটলি ডাব্লিউএস কোশ্চেন। ডাব্লিউএস কোশ্চেনের পূর্বে দেখো একটা ভার্ব আছে নো, দেখো তো এখানে নো আছে কিনা, এই যে দেখো নো। ডাব্লিউএস কোশ্চেনের পূর্বে নো ভার্ব আছে, দ্যাট মিন্স কি এই শূন্যস্থানে আমার কি হবে, ভার্বের ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে কি টু প্লাস ভার্ব ওয়ান, টু ডু। তাহলে আই ডিড নট নো হোয়াট টু ডু, আমি কি আই ডিড নট নো, আমি জানি না হোয়াট টু ডু, আমি কি করব, তাই তো? এমন আই হোপ তোমরা এই রাইট ফর্ম ভার্ব নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তোমরা যদি এই রাইট ফর্ম ভার্বের ক্লাস থেকে সামান্যটুকু মানে তোমাদের উপকার হয়, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং কমেন্ট করবা, তোমাদের সমস্যার কথা বলবা, সব কিছু বলবা। তোমাদের কমেন্টগুলা আমাদেরকে শক্তি যোগায়, তাই অলওয়েজ আমাদের পাশে থেকো, আমার পাশে থেকো, ঠিক আছে? সবাই ভালো থাকো, এই দোয়াই করি, এবং আমার জন্য কি তোমরা সবাই দোয়া করো। আল্লাহ হাফেজ।